হ্যালো এভরিওয়ান, আমার নাম রুনু ইয়াসমিন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। আমরা আজকে থেকে নতুন একটি সিরিজ শুরু করব, যেখানে স্ট্যাটিস্টিকের প্রত্যেকটি টপিক ধরে আলোচনা করব। এই সিরিজের বিশেষত্ব হচ্ছে এটাই যে যেই ক্লাসটাই আমি করাবো সেই ক্লাসটা দ্বিতীয়বার কিন্তু আর তোমাদের মুখস্থ করতে হবে না। ক্লাসটা শেষ মানে তোমাদের সেই টপিকটা মুখস্থ করিয়ে দায়িত্বটাও আমার। অর্থাৎ আমি এক্ষেত্রে কিছু নিমোনিক্স বা ট্রিক ইউজ করব, যেটার মাধ্যমে খুব ইজিলি তোমাদের কিন্তু এটা মাথায় থেকে যাবে। তো আজকে যে ক্লাসটা শুরু করব সেখানে আলোচনা করব আমাদের ভারতের যে রাজ্যগুলো রয়েছে তার লোকেশন। মনে করো অনেকে হয়তোবা নাও জানতে পারে যে এই রাজ্যগুলো পাঞ্জাব কোথায়, হরিয়ানা কোথায়, নর্থ ইস্টের রাজ্যগুলো কোথায় রয়েছে। তো এক্ষেত্রে আজকের ক্লাসে যদি তোমরা থাকো তাহলে কিন্তু এই কনসেপ্টটা একদম ক্লিয়ার হবে। বা অনেকে আছো যারা সব জানো, কিন্তু তাও এই ক্লাসটা অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ এক্ষেত্রে আমি কিছু ট্রিক ইউজ করব প্রত্যেকটা রাজ্যের জন্য। যেমন আমি বলবো মধ্যপ্রদেশ মানে মনের মধ্যে, তাই তো, বা মধ্যভাগ। তাহলে এরপরে বেস করে যখন আমি মধ্যপ্রদেশের ন্যাশনাল পার্কগুলো পড়াবো, তাহলে কিন্তু আমি এই মধ্য কথাটাকেই কিন্তু বারবার নিয়ে আসবো। অর্থাৎ আজকের ক্লাসে যদি না থাকো তাহলে পরবর্তী যে ক্লাসগুলো রয়েছে সেখানে যে আমি ট্রিকগুলো ইউজ করব সেটা বুঝতে অসুবিধা হতে পারে। তো দেরি না করে শুরু করে যাক আজকের ক্লাস, যেখানে আমরা জানবো ভারতের 28টি রাজ্য এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চলের লোকেশন। শুধু তাই নয়, তার সাথে যুক্ত যে বাউন্ডারিজগুলো রয়েছে, রেড ক্লিফ লাইন, তারপরে হচ্ছে ডানকান প্যাসেজ, পাক প্রণালী কোথায় রয়েছে, এরকম সব বাউন্ডারিজগুলো জানবো। কোন দেশ কোন স্টেটের সাথে বর্ডার শেয়ার করে সেগুলো জানবো। এই তিনটাই কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ টপিক। তো শুরু করে দেওয়া যাক আজকের ক্লাস। এই যে দেখো, আমাদের হচ্ছে এই যে রাজ্যগুলো রয়েছে সেই রাজ্যগুলো জানার জন্য আমি এখানে, তুমি যদি লক্ষ্য করো এখানে একটা জিনিস দেখতে পারবে। আমি জানি না এর আগে কখনো কেউ লক্ষ্য করেছো কি না। তো এখানে আজকে লক্ষ্য করো, এটি কিসের মতো দেখতে মনে হচ্ছে? এটা মনে হচ্ছে না একটা ডাইনোসরের মতো? ইয়েস, এটা একটা কিন্তু ডাইনোসর। এই ডাইনোসরের যে পাটা আছে সেটা কিন্তু অনেক ভারী। দেখতেই পাচ্ছ এরিয়াটা কতটা জুড়ে রয়েছে ভারতের। অনেক বড় ডাইনোসর, পাটাও অনেক ভারী। একটা পাই ওর হচ্ছে 36 কেজি। তাহলে পাটা কত কেজি? 36 কেজি। তো ওই জন্য এই পায়ের এরিয়াটা হয়ে যাবে 36 গড়। 36 কেজি থেকে 36 গড়। এবার তার এটা কিন্তু মাথা আর এটা হচ্ছে পা। এবার মাথা এবং পায়ের মাঝখানের অংশটাকে কি বলা হয়? মধ্যভাগ, তাই তো। এই যে আমাদের মাথা পা এর মাঝখানের অংশটিকে আমরা কি বলবো? মধ্যভাগ বা মধ্যপ্রদেশ। ইয়েস, এটা হচ্ছে আমাদের মধ্যপ্রদেশ। মধ্যভাগ বা মধ্যভাগ থেকেই আমরা মনে রাখবো এটা মধ্যপ্রদেশ। তাহলে কি বললাম? ডাইনোসরটা অনেক বড়, এর পা একটা পাই কত? 36 কেজি থেকে 36 গড়। মুখ এবং পায়ের মাঝখানের মধ্যভাগটা হচ্ছে মধ্যপ্রদেশ। এবার এর মুখটা দেখতে অনেকটা কোন অক্ষরের মতো হয়? এই যে এটা কি অক্ষর? গ। তাহলে গ থেকে হয়ে যাবে গুজরাট। তাহলে এটা হয়ে যাবে গুজরাট। ঠিক আছে, তাহলে এই হলো গুজরাট। এই হচ্ছে পা 36 গড় এবং মাথা এবং পায়ের মাঝখানে মধ্যপ্রদেশ। এবার এই যে ডাইনোসরটা তো অনেক বড়, তার এটা হচ্ছে লেজ। এবার যেহেতু এই ডাইনোসরটা অনেক বড়, সেজন্য এর লেজটা একটা নোংরা ঝাড়ির মধ্যে আটকে গেছে। ঝাড়ি মানে বোঝো তো, এটা হচ্ছে গুল্ম জাতীয় গাছ। তো এই ঝাড়ির মধ্যে কিন্তু ওর লেজটা আটকে গেছে। যেমন বিয়ে বাড়িতে অনেকে লেহেঙ্গা যে পরি, তো অনেক লম্বা হয় জন্য কি হয়, সব পরিষ্কার করে নিয়ে যায়, তার সাথে অনেক ধুলোবালি নিয়ে, তাই তো। তো এইরকম এই যে ঝাড়খণ্ড রয়েছে, মানে এই ডাইনোসরের লেজটা ঝাড়ির মধ্যে আটকে গেছে, যেহেতু অনেক বড় লেজ, তো ঝাড়ির মধ্যে থেকে আটকে গেছে, এই জন্য এটার নাম হচ্ছে ঝাড়খণ্ড। ঠিক আছে, এবার নোংরা নিয়ে তো ডাইনোসরটা অনেক দূর যেতে পারবে না, অসুবিধে হবে। তাই আমাদের কি দরকার? এই ঝাড়ির থেকে নোংরাগুলোকে বাহার করনা চাইয়ে, ইজন্ট ইট? সো আমাদের এই নোংরাগুলোকে বাহার করনা চাইয়ে। তাহলে কোথায় বাহার করব? এই যে উপরের দিকে আমরা বাহার করব, মানে বাইরে করে দেব। ঠিক আছে, তাহলে ঝাড়িতে লেজ আটকে গেছে, এই জন্য ঝাড়খণ্ড। এই ঝাড়ির মধ্যে লেজ আটকে যাওয়ায় অনেক নোংরা তার লেজের মধ্যে লেগে আছে, ইসকো বাহার করনা পড়েগা। তার মানে এই রাজ্যটির নাম হচ্ছে বিহার।
বাহার কান্নাপাড়িগা থেকে হয়ে গেল বিহার। এবার তাহলে এটা হলো গুজরাট, পা ছত্তিশগড়, মাঝখানে মধ্যপ্রদেশ, ঝাড়ির মধ্যে আটকে গেছে লেজ ঝাড়খণ্ড, বাহার কান্নাপাড়িগা হলো বিহার। আশা করি এই 5টি স্টেট নিয়ে কিন্তু আর কোনো ঝামেলা হবে না। এরপরে যখন আমরা ন্যাশনাল পার্ক পড়ব, ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি পড়ব, বা বিভিন্ন ধরনের ডান্স এক্ষেত্রে যুক্ত ব্যক্তিগুলো পড়ব, সেক্ষেত্রে আমরা কিন্তু এই ধরনের ট্রিক্সগুলো কিন্তু ইউজ করব। ঠিক আছে, এটা আমি কিন্তু মুছে দিলাম। এরপরে আমরা চলে আসব নেক্সট যে একটা জিনিস রয়েছে। তোমরা যদি ম্যাপটা ভালো করে দেখো, তোমরা দেখতে পারবে কি আছে এটা আমি, হ্যাঁ এটা একটা ফুলের মতো, তাই না? ফুল, তাই ফুলটাকে আমরা কি বলে থাকি? PHUL, PHUL ফুল। তাহলে P স্ট্যান্ডস ফর পাঞ্জাব, P থেকে হয়ে গেল আমাদের পাঞ্জাব, S থেকে হয়ে গেল আমাদের হিমাচল প্রদেশ, U থেকে হয়ে গেল উত্তরাখণ্ড, L থেকে হয়ে গেল আমাদের লস্ট বা হারিয়ে গেছে হরিয়ানা, হরিয়ানা। তার মানে দেখো এই জিনিসটা একটা ফুলের মতো দেখতে, তাই তো? এই ফুলটাকে আমরা বলি PHUL ইংরেজিতে। এবার এই ফুলটা P থেকে আমাদের চলে আসবে পাঞ্জাব, তার মানে এই রাজ্যটির নাম হলো পাঞ্জাব। তারপরে H থেকে হিমাচল প্রদেশ, তাহলে এই রাজ্যটির নাম হচ্ছে হিমাচল প্রদেশ। এবার ইউ থেকে উত্তরাখণ্ড, তাহলে এটা রাজ্যের নাম হচ্ছে উত্তরাখণ্ড। এবার এই ফুলের একটি বিশেষত্ব রয়েছে যে এর একটা পাপড়ি হারিয়ে গেছে, এল ফর লস্ট হয়ে গেছে বা হারিয়ে গেছে, ওই জন্য এই পাপড়িটার নাম হচ্ছে হরিয়ানা বা হরিয়ানা। ঠিক আছে, তাহলে এটা কিসের মতো? ফুলের মতো। P ফর পাঞ্জাব, H ফর হিমাচল প্রদেশ, U ফর উত্তরাখণ্ড, অ্যান্ড L ফর লস্ট হয়ে গেছে বা হারিয়ে গেছে হলো হরিয়ানা। খুব সুন্দর কিন্তু এই ট্রিক্সগুলো। এক্ষেত্রে আমি কিছু কিছু ট্রিক্স আছে যেগুলো আমি কিন্তু নিজেই বানিয়েছি, বা আমি অন্য কোথাও কোনো স্যারের কাছ থেকে দেখে আমি কিন্তু সেগুলো গ্যাদার করেছি তোমাদের জন্য, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এবার তাহলে আমরা এখানে 4টা স্টেট, এখানে 5টা স্টেট, 9টা স্টেট পড়ে নিলাম, তার ট্রিক্স আমরা জানলাম। এরপরে আমরা দেখব হচ্ছে এই জিনিসটা, বলো দেখি এটা কিসের মতো মনে হচ্ছে? আমি আরেকটা যদি এরকম বানাই বুঝতেই পারবে। ইয়েস, এটা কিন্তু কলার মতো মনে হচ্ছে, তাই না? তো কলার মতো থেকে মনে হচ্ছে বলে এটার নাম কেরালা। তাহলে এটা হয়ে গেল কেরালা। এবার চলে আসবে এক্ষেত্রে আমরা একটা কি দেখব? আমরা একটা বাদ্যযন্ত্র এক্ষেত্রে দেখব, তাই না? সরি, এটা এরকম মনে হচ্ছে না একটা গিটার? হ্যাঁ, এটা একটা গিটার। আর আমি যখনই গিটার বা কোনো ধরনের বাদ্যযন্ত্র দেখি, আমার মনে পড়ে সেই রেলের ধারে যে অন্ধ ব্যক্তিগুলো রয়েছেন তাদের কথা। কারণ মানে কোনো ট্রেনিং ছাড়াই এত সুন্দর তারা কিন্তু গান করে। তাহলে বিনা দেখলে বা কোনো বাদ্যযন্ত্র দেখলে আমার কার কথা মনে পড়ে? অন্ধ ব্যক্তিদের কথা। তার মানে এই রাজ্যটির নাম হচ্ছে অন্ধ্রপ্রদেশ, কারণ এটা বিনার মতো দেখতে, বিনা দেখলে অন্ধ ব্যক্তি। তাহলে এই রাজ্যটির নাম হয়ে গেল অন্ধ্রপ্রদেশ। এই অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা আগে একসাথে ছিল, কিন্তু পরবর্তীকালে 2014 সালের 2 জুনে ভাগ হয়ে যায়। অর্থাৎ এটা তো অন্ধ্রপ্রদেশ এবং তার উপরে তেলেঙ্গানা, একটা নতুন রাজ্যের সৃষ্টি হয়। আশা করি এটা বোঝা গেল। এবার এই অন্ধ ব্যক্তিটি এত সুমধুর গান করে যে ওর গানের সুর উড়ে উড়ে যাচ্ছে, উড়ি উড়ি যায়। তাহলে এই যে আমাদের তার পাশের রাজ্যটি যেখানে অন্ধ ব্যক্তির সুর উড়ে উড়ে যাচ্ছে, তার নাম ওড়িশা। তাহলে এই রাজ্যটির নাম হচ্ছে ওড়িশা। আই থিঙ্ক এটা বোঝা গেল। ঠিক আছে, তাহলে এরপরে আমরা চলে যাব হচ্ছে আমাদের প্রিয় রাজ্য পশ্চিমবঙ্গ। তাহলে এই যে পশ্চিমবঙ্গ, সেটা দেখতে কি মনে হচ্ছে? মনে হচ্ছে না এটা মাথা একটা মেয়ের, এটা তার কোমর, এবং তার এটা হচ্ছে ড্রেস বা গাউন। তাহলে আমরা জানি বর্তমানে আমাদের মুখ্যমন্ত্রী রয়েছেন, মানে এখনো হ্যাঁ মুখ্যমন্ত্রী বর্তমানে রয়েছেন আজকে ডেট পর্যন্ত মাননীয় কি মমতা ব্যানার্জি। তাহলে উনার ড্রেস তোমরা এইভাবে ইমাজিন করতেই পারো। হ্যাঁ, এটা একটা গার্ল হিসাবে।
এরপরে আমরা চলে যাব নর্থ ইস্ট স্টেটগুলোর ক্ষেত্রে, ঠিক আছে। এই স্টেটগুলোতে অনেকের অনেক কনফিউশন হয়, কিন্তু আজকের পরে কিন্তু আর কোনো কনফিউশনের জায়গা থাকবে না। ক্লাসটি কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলবে না, কমেন্টে অবশ্যই জানাবে। আর এর আগেও কিন্তু আমরা WBCS প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র 10 বছরের আলোচনা করেছি, সেখানে প্রত্যেকটা সাবজেক্ট পলিটি, ইকোনমিক্স, জিওগ্রাফি, হিস্ট্রি সব সাবজেক্ট কিন্তু কভার করা হয়েছে। ঠিক তেমনই পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার সব প্রশ্নপত্র আমরা আলোচনা করেছি, প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা চাইলে দেখে নিতে পারো। তবে শুরু করা যাক আজকে নর্থ ইস্টের কাহিনীটা। এই যে এটা দেখতে কিসের মতো মনে হচ্ছে একটু দেখি, বলো। এটা মনে হচ্ছে না একটা স্পাইডারম্যান এইভাবে দাঁড়িয়ে আছে? হ্যাঁ, এটা হচ্ছে তার হাত, এটা তার হাত, এটা তার বডি, এটা একটা পা, এটা একটা পা, তাই তো। এবার মানুষটা এইভাবে কেন দাঁড়িয়ে রয়েছে? কারণ সে বলছে আল্লাহ মেঘ দে, পানি দে, তাই তো। তার মানে সে কোথায় তাকিয়ে আছে? আসমানে তাকিয়ে আছে এবং বলছে আল্লাহ মেঘ দে, পানি দে। তাহলে আসমানের দিকে তাকিয়ে আছে জন্য এই রাজ্যটির নাম হচ্ছে আসাম। এই রাজ্যটির নাম হয়ে যাবে আসাম, ঠিক আছে। এবার এইটুকু তো হয়ে গেল আসাম, কিন্তু তোমরা যদি দেখো এর পা দুটো, একটা পা ছোট, আরেকটা পা কিন্তু বড়। আসলে কি হয়েছিল? ওর অ্যাক্সিডেন্ট হয়েছিল, হ্যাঁ, ওই জন্য ওর একটা পা ছোট হয়ে গেছে। তাহলে কার সাথে অ্যাক্সিডেন্ট হয়েছিল? একটা ট্রির সাথে হয়েছিল। একটা গাছ ছিল বড়, ওর সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে, গাছকে আমরা ট্রি বলি। তো এই যে পাটা ছোট কেন? কারণ তার অ্যাক্সিডেন্ট হয়েছিল ট্রির সাথে, তার মানে এই ছোট পাটার নাম হচ্ছে ত্রিপুরা, ঠিক আছে। এবার তুমি বলবে একটা পাই অ্যাক্সিডেন্ট হলো, আরেকটা পা কেন হলো না? কারণ সেই পায়ে সে সেফটি ছিল, কেন? কারণ সে মোজা পরেছিল। হ্যাঁ, তাহলে এই পাটার নাম হচ্ছে মিজোরাম। মিজোরাম থেকে মোজা, ঠিক আছে। তাহলে এই স্টেটগুলো আমাদের কমপ্লিট হলো। আর আমরা জানি সবার পশ্চিমে রয়েছে অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড এবং মণিপুর রাজ্য। এক্ষেত্রে আরেকটা ছোট্ট রাজ্য রয়েছে, একদম সিক্কার মতো, 1 টাকার সিক্কাটার মতো, এই রাজ্যটির নাম হচ্ছে সিকিম। তাহলে আমাদের কিন্তু মোটামুটি প্রত্যেকটি রাজ্যই না হলেও মানে মোস্ট অফ দ্য রাজ্য কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল এইভাবে করে। তাহলে দেখো ক্লাসে কিন্তু তোমাদের প্রেশারও হবে না, আবার সেটা কিন্তু আনন্দের সহিত তোমরা উপভোগ করবে এবং পড়ার সাথে সাথেই কিন্তু সব A to Z মনে থেকে যাবে। আজকে তো শুধুমাত্র স্টেট সম্পর্কে বললাম, নেক্সট টাইম যে বিভিন্ন রয়েছে, যেমন স্ট্র্যাটেজিকের পোর্শন, কোন এক্সপোনেন্ট কোন ডান্সের সঙ্গে যুক্ত, বা কোন খেলোয়াড় কোন খেলার সাথে যুক্ত, বা কোনো বিখ্যাত ব্যক্তির যে নিক নেমগুলো রয়েছে, সেগুলো কিন্তু অনেক কঠিন লাগে, তাই না? কিন্তু আমি যদি কিছু ট্রিক্স ইউজ করে বলে দিই, তাহলে কিন্তু তোমাদের ভীষণ আনন্দ লাগবে এবং স্ট্র্যাটেজিকেই হয়ে যাবে ফেভারিট সাবজেক্ট। তো আজকে আমরা স্টেটসগুলো আমরা কভার করলাম, তার সাথে যুক্ত যে বাউন্ডারিজগুলো রয়েছে সেই বাউন্ডারিগুলো কিন্তু এবার দেখে নেওয়া যাক। এই যে আমাদের দেশ ভারতবর্ষ, এই ভারতবর্ষের কিন্তু কিছু প্রতিবেশী দেশ রয়েছে। এবার ওই প্রতিবেশী দেশ ভারতের সাথে কোন ধরনের বর্ডার শেয়ার করে বা কোন কোন স্টেটের সাথে বর্ডার শেয়ার করে সেই জিনিসটা আমরা একটু জেনে নেব। যেমন সবার প্রথমে রয়েছে পাকিস্তান। পাকিস্তান ভারতের সাথে বর্ডার শেয়ার করে এই যে লাদাখ থেকে শুরু করবে জম্মু কাশ্মীর, তারপরে পাঞ্জাব, তারপরে চলে আসবে রাজস্থান। তাহলে এতদূর পর্যন্ত কিন্তু পাকিস্তান ভারতের সাথে বর্ডার শেয়ার করে। তো এটাই পরীক্ষায় আসে যে পাকিস্তান ভারতের কোন কোন রাজ্যের সাথে বর্ডার শেয়ার করে। তোমাদের লিখতে হবে পাঞ্জাব, রাজস্থান। কিন্তু যদি বলে কোন ইউটি বা কেন্দ্রশাসিত অঞ্চলের সাথে পাকিস্তান ভারতের বর্ডার শেয়ার করে, সেটা হচ্ছে লাদাখ এবং জম্মু কাশ্মীর। এটা হচ্ছে লাদাখ আর জম্মু অ্যান্ড কাশ্মীর। তাহলে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল এবং দুটি রাজ্যের সাথে পাকিস্তান ভারতের সাথে বর্ডার শেয়ার করে। বোঝা গেল? এবার চলে যাব আমরা হচ্ছে নেপালে। নেপাল দেখো, এই জায়গাটাকেই তো আমরা নেপাল বলি, এই জায়গাটাকেই আমরা নেপাল বলে থাকি, এইটুকু। তাহলে এই নেপাল কিন্তু ভারতের কয়টি রাজ্যের সাথে? 5টি রাজ্যের সাথে শেয়ার করে। এই তো উত্তরাখণ্ড, এটা হচ্ছে উত্তরাখণ্ড, তারপরে এটা হচ্ছে উত্তরপ্রদেশ, এটা হচ্ছে বিহার, এই যে ওয়েস্ট বেঙ্গল, এটা কিন্তু বর্ডার শেয়ার করে থাকে। এই এখানে আমি ক্লিয়ার করছি, এটা ওয়েস্ট বেঙ্গল আর এখানে আবার সিকিম রয়েছে। হ্যাঁ, তাহলে এতগুলো রাজ্যের সাথে বর্ডার শেয়ার করে থাকে আমাদেরকে নেপাল। তাহলে কি কি বললাম?
উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, ওয়েস্ট বেঙ্গল, সিকিম, এই 5টির সাথে কিন্তু নেপাল বর্ডার শেয়ার করে থাকে। নেক্সট আমাদের জানতে হবে এই যে ভুটান নামক দেশটি রয়েছে, সেই ভুটান দেশটি এইটুকু তো, এটা কোন কোন দেশের মানে রাজ্যের সাথে বর্ডার শেয়ার করে? ভুটান শেয়ার করে হচ্ছে এদিকে সিকিমের সাথে বর্ডার শেয়ার করে থাকে, পশ্চিমবঙ্গ আর যেটা আসামের কিছু পার্ট এবং অরুণাচল প্রদেশের সাথে বর্ডার শেয়ার করে থাকে। নেক্সট যেটা গুরুত্বপূর্ণ বলবে মায়ানমার ভারতের প্রতিবেশী দেশগুলোর সাথে মানে কিভাবে বর্ডার শেয়ার করে, কোন কোন স্টেটের সাথে? তো আমরা জানি যতগুলো স্টেট রয়েছে বর্ডারে সেগুলো করে, যেমন অরুণাচল প্রদেশ এইটুকু, এইটা আছে না অরুণাচল প্রদেশ, তো তার এই ভাগটা কিন্তু মায়ানমারের সাথে বর্ডার শেয়ার করে। অরুণাচল প্রদেশ, তারপরে এই যে নাগাল্যান্ড, তারপরে এই যে মণিপুর, আর এইদিকে হচ্ছে মিজোরাম। তাহলে অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এগুলো হচ্ছে বর্ডার শেয়ার করে কিন্তু মায়ানমারের সাথে। এখন বলবে এটার জন্য ট্রিক চাই না, কারণ হচ্ছে আমরা লোকেশনগুলো মনে রাখার জন্য অলরেডি আমি ট্রিক দিলাম। এবার লোকেশনটা যদি মনে থাকে তোমার যে নর্থ ইস্টে এখানে অরুণাচল প্রদেশ ছিল, এখানে এই রাজ্যগুলো রয়েছে, তাহলে তোমরা নিজে থেকেই বলবে যে এখানে তো মায়ানমার আছে, তাহলে বর্ডার নিশ্চয়ই এই স্টেটগুলোর সাথেই শেয়ার করবে, বা এক্ষেত্রে পাকিস্তান এই স্টেটগুলোর সাথেই বর্ডার শেয়ার করবে, তাই না? তো আমি এক্ষেত্রে কিন্তু ট্রিক দিলাম না, আমি জাস্ট স্টেটগুলোর লোকেশন মনে রাখার জন্য ট্রিক দিলাম, যার উপর বেস করে তোমরা কিন্তু বর্ডারগুলো ইজিলি বলতে পারবে। এবার নেপাল পড়লাম, পাকিস্তান পড়লাম, ভুটান পড়লাম, মায়ানমার পড়লাম, বাংলাদেশ পড়তে হবে। বাংলাদেশও কিন্তু ভারতের সাথে 5টি রাজ্যের সাথে বর্ডার শেয়ার করে। কোন কোন রাজ্য? আমাদের পশ্চিমবঙ্গের সাথে, তারপরে মেঘালয়, পশ্চিমবঙ্গ, মেঘালয়, এই যে আসাম এবং ত্রিপুরা। তাহলে কি কি বললাম? পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় আর ত্রিপুরা, এই 5টি স্টেটের সাথে বর্ডার শেয়ার করে বাংলাদেশ। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে ত্রিপুরা এমন একটি রাজ্য যার 3 সাইডেই বাংলাদেশ দিয়ে ঘেরা, এদিকে 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 3 দিকেই বাংলাদেশ দিয়ে ঘেরা হচ্ছে রাজ্য ত্রিপুরা রাজ্য। তাহলে এই গেল কিন্তু খুব গুরুত্বপূর্ণ কিছু বর্ডার। এরপরে আমাদের জানতে হবে এই বর্ডারগুলোর নাম কি। তাহলে আমি এখানে লিখছি বর্ডারগুলোর নাম, যেমন বলবে লাইন অফ কন্ট্রোল, এটা কোথায় রয়েছে? এটা পাকিস্তান ও ইন্ডিয়ার মধ্যে এই বর্ডারটা রয়েছে লাইন অফ কন্ট্রোল। ইন্ডিয়ার মানে ওই যে পাক অকুপাইড কাশ্মীর এবং ইন্ডিয়ার কাশ্মীর, এর মাঝখানে রয়েছে লাইন অফ কন্ট্রোল। এবার লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল যদি বলে, সেটা কিন্তু চায়না ও ইন্ডিয়ার মধ্যে এই বর্ডারটা রয়েছে। কি হয় মনে রাখবে, আমরা সাধারণত যুদ্ধ করি পাকিস্তানের সাথে, অর্থাৎ লাইন অফ কন্ট্রোল এটা হচ্ছে মানে ওর সাথে আমাদের কন্ট্রোল রয়েছে পাকিস্তান, ইন্ডিয়া, কিন্তু আমাদের অ্যাকচুয়াল যে শত্রু সেটা কিন্তু চায়না। লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল তো চায়না আর ইন্ডিয়া, জাস্ট এটা আমি ট্রিক মনে রাখার জন্য কিন্তু বললাম। এবার রেড ক্লিফ লাইন, এটা হচ্ছে পাকিস্তান ও ইন্ডিয়ার মধ্যে রেড ক্লিফ লাইনটা রয়েছে। হচ্ছে আমাদের ডুরান্ট লাইন, এই ডুরান্ট লাইন হচ্ছে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে রয়েছে, আফগানিস্তান। তাহলে পাকিস্তান এবং আফগানিস্তান এই জায়গাটার মধ্যে এইটুকু, এখানে কিন্তু ডুরান্ট লাইন রয়েছে। ঠিক তেমনি পাক প্রণালী, এটা অনেকেই বলবে নিশ্চয়ই পাকিস্তানে আছে, কিন্তু না, এটি রয়েছে আমাদের শ্রীলঙ্কা ও ইন্ডিয়ার মধ্যে এই বর্ডারটি রয়েছে। এই হলো আমাদের ইন্ডিয়া, এই যে শ্রীলঙ্কা, তার মাঝখানে প্রণালীটি রয়েছে, তার নাম হচ্ছে পাক প্রণালী। এবার বাকি রয়েছে ম্যাকমোহন লাইন। ম্যাকমোহন যখনই বলি আমার ম্যাগি মনে পড়ে, তো ম্যাগি বা যে আমাদের চাউমিন, এই খাবারগুলো কোথাকার? চায়নার, তাই তো। তাহলে ম্যাকমোহন লাইনটা রয়েছে চীন ও ভারতের মধ্যে, তাহলে ম্যাগি আর এই সকল খাবারগুলো চীন দেশের, তাই চীন এবং ভারতের মধ্যে যে লাইনটা, তার নাম হচ্ছে ম্যাকমোহন লাইন।
তাহলে আমি কি বললাম, ডুরান্ট লাইন পাকিস্তান আফগানিস্তানের মধ্যে সব থেকে ছোট বর্ডার হচ্ছে ডুরান্ট লাইন। পাক প্রণালী সবাই ভাবে পাকিস্তানে, কিন্তু না, এটা একদম শ্রীলঙ্কা ভারতের মাঝখানে রয়েছে। ম্যাকমোহন লাইন, ম্যাগি মানে চায়না, তার মানে চীন এবং ভারতের মধ্যে রয়েছে। ঠিক তেমনই 10 ডিগ্রি চ্যানেল, সেটা কিন্তু আমাদের আন্দামান ও নিকোবর এর মাঝখানে রয়েছে আমাদের এই যে আন্দামান, এই যে নিকোবর, এর মাঝখানে রয়েছে হচ্ছে 10 ডিগ্রি চ্যানেল। এবার 9 ডিগ্রি চ্যানেল এবং 8 ডিগ্রি চ্যানেলটা গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে লাক্ষাদ্বীপ ও মিনিকয়, এটা হচ্ছে মিনিকয়, মালদ্বীপ। দেখো তাহলে 8 ডিগ্রি, 8 একটা কি জোড় সংখ্যা, তার মানে ম আর ম দুটাই কিন্তু সমান সমান থেকে 8 ডিগ্রি, এইভাবে মনে রাখবে, দুটাই ম দিয়ে শুরু হবে, যেহেতু এটা 8 একটা জোড় সংখ্যা। তাহলে মিনিকয়, মালদ্বীপস দুটা সমান সমান লাগছে প্রায়, ম দিয়ে শুরু, তার মানে জোড় সংখ্যা 8 ডিগ্রি এখানে রয়েছে। আর 9 ডিগ্রি যেটা রয়েছে সেটা মিনিকয় এবং লাক্ষাদ্বীপের মধ্যে, ঠিক আছে? সেটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে আমাদের কিন্তু প্রত্যেকটি রাজ্যের লোকেশন জানা হলো এবং তার সাথে যুক্ত যে বর্ডারগুলো, সেই বর্ডারগুলো কিন্তু আমরা জেনে ফেললাম। আশা করি তোমরা নোট ডাউন করে ফেলেছো। এবার আরেকটি জিনিস জানতে হবে যে আমাদের যে স্টেটগুলো একদিনের তো ফরমেশন হয়নি, বিভিন্ন টাইম ধরে বিভিন্ন স্টেটের ফরমেশন হয়েছে। তো এই ফরমেশন যে কিছু কিছু স্টেটের ভীষণ গুরুত্বপূর্ণ, সেইগুলো আমি কিন্তু এখানে লিখে দিচ্ছি। যেমন হিমাচল প্রদেশের ফরমেশন 1971 সালে হয়ে থাকে। ঠিক তেমনি আগে গুজরাট, এই যে গুজরাট এবং মহারাষ্ট্র, আগে একটা প্রদেশ ছিল, তার নাম ছিল বোম্বে প্রদেশ। তো 1960 সালে কি হয়, বোম্বে যে প্রদেশটা ছিল সেটা ভেঙে যায় এবং দুটি রাজ্যের সৃষ্টি হয়, একটার নাম হয় গুজরাট, একটি নাম হয় মহারাষ্ট্র। আশা করি এটা বোঝা গেল। এরপরে যে আমাদের এই যে এইটুকু একটা জায়গা রয়েছে, এটার নাম কিন্তু গোয়া হচ্ছে আমাদের আয়তনের দিক থেকে সব থেকে ছোট কিন্তু রাজ্য গোয়া, যার জেলার সংখ্যা শুধুমাত্র 2টি। এই যে গোয়া, সে গোয়াটা কিন্তু আগে পর্তুগালিদের ক্যাপচারে ছিল। পরবর্তীকালে 19 তারিখের ডিসেম্বর মাসে 1961 সালে পর্তুগালিদের অপারেশন বিজয়ের দ্বারা এখান থেকে তাড়িয়ে দেওয়া হয় এবং গোয়াকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হয়। তাহলে বলবে গোয়াকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হয় কবে? সেটা 1961 সালের 19 ডিসেম্বর। কিন্তু পরবর্তীকালে সেটাকে রাজ্যের মর্যাদা দেওয়া হয় 1987 সালে, মানে আস্তে আস্তে 1987 আস্তে আস্তে এটাকে রাজ্যের মর্যাদা দেওয়া হয়। এবার আরেকটি ট্রিক, যে গোয়া মে অরুণ মামি को মজা আ গয়া, মানে গোয়াতে ঘুরতে গেছে অরুণ মামি, উসকো মজা আ গয়া। তার মানে গোয়া যদি এটা রাজ্যের মর্যাদা পায় 1987 সালে, তো গোয়া মে অরুণ মামি মানে অরুণাচল প্রদেশ, এটা হচ্ছে 1987। মজা আ গয়া মানে মিজোরাম, সেটাও 1987 সালে কিন্তু রাজ্যের মর্যাদা পায়। ভীষণ গুরুত্বপূর্ণ এই তিনটা। তাহলে আমরা কিভাবে মনে রাখলাম? গোয়া আস্তে আস্তে রাজ্য হয় ভারতের 1987, আর গোয়া মে অরুণ মামি को মজা আ গয়া, তার মানে গোয়া, অরুণাচল প্রদেশ, মজা আ গয়া মানে মিজোরাম। এই তিনটা স্টেট হচ্ছে একই সাথে গঠিত হয় 1987 সালে। ভীষণ গুরুত্বপূর্ণ কিন্তু এই পয়েন্টসগুলো। ঠিক তেমনি নাগাল্যান্ড, এই যে নাগাল্যান্ডের ভাষা কিন্তু আবার ইংরেজি, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ওখানকার। এই নাগাল্যান্ড এটা গঠিত হয় 1 তারিখের ডিসেম্বর মাসে 1963। ওই জন্যই তো ওখানকার যে সব থেকে বড় অনুষ্ঠান হর্নবিল ফেস্টিভ্যাল, যেটা 10 দিন ধরে হয়, সেটা 1 ডিসেম্বর থেকে 10 ডিসেম্বরে এটা কিন্তু করা হয়। ওটার নাম তিহারও কি তিহার, এটা হর্নবিল ফেস্টিভ্যাল। ওটা আমরা যখন ফেস্টিভ্যাল পড়বো তখন ট্রিক দিয়ে অবশ্যই মনে করিয়ে দেবো। তাহলে নাগাল্যান্ডের ফরমেশন কবে হয়? 1963 সালে। ঠিক তেমনি ত্রিপুরাটার জন্ম হয়ে থাকে 1972-তে। ত্রিপুরা, মেঘালয়, এই সকল রাজ্যগুলোর জন্ম হয়। এবার আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস আমি এখানে বলে দিচ্ছি, এই যে আমাদের
এমপি, ইউপি আর বিহার। এই যে মধ্যপ্রদেশ, তারপরে উত্তরপ্রদেশ আর বিহার রাজ্যটা কোথায়? বিহার। এইগুলোর বিখণ্ডন হয়েছিল একটা বছরেই, 2000 সালে। 2000 সালের নভেম্বর মাসের বিভিন্ন ডেটে এগুলো ভাগ হয়ে যায়। যেমন 2000 সালের নভেম্বর মাসের 1 তারিখে, নভেম্বর মাসের 9 তারিখে, নভেম্বর মাসের 15 তারিখে কিন্তু সালটা 2000 সালে এই রাজ্যগুলির বিখণ্ডন হয়। এখন কোন রাজ্যটি কোন তারিখে হয়েছিল সেটা ভীষণ গুরুত্বপূর্ণ, অনেকবার পরীক্ষায় এসেছে। যেমন এক্ষেত্রে আমরা মনে রাখার যে ট্রিকটা রয়েছে, প্রথমেই দিব এমপি, তারপরে দিব ইউপি, তারপরে হচ্ছে বিহার। সাধারণত ইউপি বললে বিহারটা কিন্তু চলেই আসে, তাই না? তো আমরা সবার প্রথমে দিব এমপি, তারপরে ইউপি, তারপরে বিহার। তার মানে কি বললাম? এই মধ্যপ্রদেশ এমপিটাকে ভেঙে কিন্তু কোন রাজ্য গঠন করা হয়? এমপিটাকে ভেঙে এই যে ছত্তিশগড় সেটি গঠন করা হয়। তাহলে এমপিটাকে ভেঙে ছত্তিশগড় করা হয়। তাহলে এটা হচ্ছে আমাদের ছত্তিশগড়। আর 9 নভেম্বর উত্তরপ্রদেশটাকে ভেঙে উত্তরাখণ্ড করা হয়। 15 নভেম্বর বিহারটাকে ভেঙে ঝাড়খণ্ড তৈরি করা হয়, ঝাড়খণ্ড। তাহলে এটাই হচ্ছে ইম্পর্টেন্ট স্টেটের ফরমেশন। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে ক্লাসটি। কেমন লেগেছে অবশ্যই জানাবে। নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব ন্যাশনাল পার্ক। এক্ষেত্রে প্রত্যেকটি স্টেটের লোকেশন যদি আমাদের মাথায় গেঁথে থাকে, তাহলে তার সাথে কোন রাজ্য বা কোন দেশ বর্ডার শেয়ার করে সেটা যেমন আমরা খুব সহজেই বলে দিতে পারবো। তার মধ্যে অপশন তো থাকবেই এক্সাম হলে, তাই না? তারপরে আমরা বিভিন্ন বর্ডারের যে নামগুলো রয়েছে সেগুলোতে কিছু ট্রিক্স আমি দেওয়ার চেষ্টা করেছি। তাছাড়া বিভিন্ন স্টেটের যে ফরমেশনগুলো রয়েছে সেগুলো আমি কিন্তু খুব একদম ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো আমি লিখিয়ে দিয়েছি। এমনি তো আছে অনেকগুলো, কিন্তু সব থেকে যে গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসে এই কয়টি স্টেটই রয়েছে। তাছাড়া আরেকটা স্টেট রয়েছে যেটা আমি লিখাইনি, সেটা হচ্ছে আমাদের এই যে অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানাটাকে ভেঙে দেওয়া হয় দুটি আলাদা স্টেটে। সেটা কবে? 2 তারিখের জুন মাসে 2014 সালে। ঠিক আছে? তাহলে 2 জুন মানে 2 জনে মতামত দিয়েছিল যে ওরা থাকবে না, বিচ্ছিন্ন হবে, এই জন্য ভেঙে দিয়েছে 2 জুন 2014 সালে। এরা কিন্তু দুটি আলাদা রাজ্যে পরিণত হয়। নেক্সট ক্লাসে আলোচনা করব ন্যাশনাল পার্ক, যেটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক ফর এনি এক্সাম পয়েন্ট অফ ভিউ। সেক্ষেত্রে আমি কিছু ট্রিক ইউজ করব যেটা ভীষণ মজাদার এবং সঙ্গে সঙ্গেই কিন্তু তোমাদের মুখস্থ হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, অ্যান্ড প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার দিস ভিডিও।